গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, পুরনো বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ। শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। পুলিশের হাতে মারণঘাতী অস্ত্র দেয়া নিয়ে প্রশ্ন আইজিপির, চান সুষ্ঠু অস্ত্র নীতিমালা। পলাতক কর্মকর্তাদের অবস্থান জানা যায়নি এখনো। পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার। শ্বশুরবাড়ি যাওয়ার সময় আটক করে পুলিশ, নেওয়া হচ্ছে চট্টগ্রামে। চন্দনকে আমরা গতকাল রাত্রে 12:15টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করি। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভা, কারো মুখাপেক্ষী না হয়ে স্বনির্ভর হওয়ার আহ্বান বিএনপি নেতাদের। স্বৈরাচারকে আশ্রয় দেয় দিল্লির সমালোচনা অলি আহমদের। কূটনৈতিক শিষ্টাচার মানছে না ভারত, গুজব আর ধর্মের অপব্যাখ্যায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় সাড়া দেয়নি সাধারণ মানুষ। সৌহার্দ্য রক্ষায় রাষ্ট্রকে উদ্যোগ নেয়ার তাগিদ। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য টিআইবি পুরস্কার পেলেন যমুনা টিভির আল আমিন হক অহন। গণমাধ্যমের কণ্ঠরোধ করবে না সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চাপের মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ফরাসি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে যাওয়ায় বিরোধীদের কড়া সমালোচনা। জোরালো হয়েছে পদত্যাগের দাবি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় আগের বিদ্বেষমূলক বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তেজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই রায় দেন। প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হলে শুনানি শেষে আদালত এই রায় দেন। এ বিষয়ে আদালত বিটিআরসি, তথ্য ও আইসিটি মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা কটূক্তি করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, হেট স্পিচ বন্ধেই এই উদ্যোগ। গেল 18 নভেম্বর, জুলাই, আগস্ট গণহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন। সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, হত্যা, গণহত্যা সহ 1.5 শতাধিক অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন 25 জন। শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে, সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। এই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো, যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো। বাংলাদেশ নয়, বরং ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত এলে দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। জাহাঙ্গীর আলম বলেন, ভারতে একের পর এক দাঙ্গা, হাঙ্গামা আর সংখ্যালঘু নির্যাতন চলছে, তাই তাদের দেশেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি। উপদেষ্টা আরও বলেন, দেশটির মিডিয়া বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে, এইটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন। পুলিশ জানায় চন্দনের শ্বশুরবাড়ি ভৈরবের মিথলপট্টিতে। গতকাল চট্টগ্রাম থেকে সন্ধ্যায় ভৈরব স্টেশনে পৌঁছান চন্দন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রাম থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ভৈরব থানা পুলিশ। ২৬ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। সে ঘটনায় আলিফের বাবা কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ সহ এবং অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলার প্রধান আসামি চন্দন। চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল রাত্রে 12:15টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি। তার জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে তার শ্বশুরবাড়ি এখানে মেথরপট্টি, ভৈরবের মেথরপট্টিতে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি। পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলেও জানান তিনি। সকালে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ কাজ করছে। বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল অ্যালার্ট দিয়েছে ইউকে সরকার। তাদের সাইটে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির আশঙ্কা করা হয়। তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আছেন বাহিনীর সদস্যরা, জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি। বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেস কনফারেন্সে আইজিপি বর্তমান পুলিশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার হতে দেয়া হবে না। যারা মনে করছে যে না এখন আমরাই দেশের মালিক হয়ে গেছি, এখন আমাদের কথাই চলতে হবে থানা ইত্যাদি, ওইসব সমাজের ওই রকম প্রভাবশালী লোক হয়তো যারা মনে করছে যে আমার কথা চলতে, মানে এটা তো আমরা হতে দিতে পারি না। তাহলে আগের 15 বছর কি দোষ করছিল? জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা তৈরি করার। পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। তো মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওয়ারে এটা আছে। কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে গুলি চালিয়েছে নেই তার সঠিক পরিসংখ্যান। তবে যারা গুলি চালিয়েছে আর যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে দায় এড়াতে পারবে না বলে জানালেন আইজিপি। এমনকি সরাসরি হত্যায় জড়িত কোনো অপরাধীকে পালাতে সহায়তা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন আইজিপি। হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছুতে সাথে পাশে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি, আমার আর কোনো উত্তর নেই। তো এই যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে, এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন, আপনারা একটু সাহায্য করেন। মিথ্যা মামলা দিয়ে নিরীহ অনেককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, কেউ এমন করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খুন, গুম, আয়নাঘর, এই সংস্কৃতি তো এখন আর নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের মুখাপেক্ষী না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ভারত না দিলে বাংলাদেশিরাই আদা রসুনের চাষ বাড়াবে। জাতীয় প্রেসক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ মাথা নত করবে না।
ভারত বিনা পয়সায় চিকিৎসা দেয় না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ভারতে বাংলাদেশ বিরোধী নানাবিধ প্রচার চলছে। বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতা নিউ মার্কেটে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ভারত যা বলবে তা শেখ হাসিনার মতো দু একজন শুনলেও কোটি কোটি মানুষ শুনবে না। নিষ্ঠুর শেখ হাসিনাকে পছন্দ করলেও ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, জাতির সংকটকালে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসন ঠেকাবে। উস্কানি দিলেও বাংলাদেশের মানুষ তাতে পা দেয়নি, কেননা পার্শ্ববর্তী দেশের অপচেষ্টা জাতি ধরে ফেলেছে। এ সময় নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে দেন রিজভী। যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় তিনি বলেন, হিন্দু মুসলমান দাঙ্গা ইস্যুতে সৃষ্টিতে উদাসীনতার উস্কানিদাতার পক্ষ নিয়েছে ভারত। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা। যারা বলেছে খেলা হবে, তারা এখন আর নাই। যারা বলেছে তারা আমরা পলাই না, কিন্তু তারা সুটকেস নিয়ে পালাইয়া গেছে। জনগণ বাংলাদেশের মনে করে, যদি শেখ হাসিনা 5 আগস্টের পর এই মোদির পদতলে আশ্রয় না নিত, তাহলে আজকে এই ঘটনাগুলা ঘটতো না। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এখনো বন্ধ হয়নি। এটা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অনেকে বেসামাল। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেন অলি আহমদ। বলেন, এভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মমতার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ভারতে মুসলিমদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেজন্য বরং সেখানেই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। সিন্ডিকেটের হাত থেকে এখনো মুক্ত হয় নাই, চাঁদাবাজদের হাত থেকে এখনো মুক্ত হয় নাই। এই চাঁদাবাজিতে শুধু রাজনৈতিক দলের সদস্যরা না, পুলিশের সদস্যরা এটার সাথে জড়িত। প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর উচিত হবে আপনি দিক নির্দেশনা দেন প্রত্যেকটা ওসিকে। আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয়, তাহলে আপনাকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, কূটনৈতিক শিষ্টাচার কিংবা সংকটকালে আচরণের সীমারেখা নির্ধারণ করে দেয়া আছে আন্তর্জাতিক আইনে। ঢাকা দিল্লির সাম্প্রতিক টানাপোড়েনে প্রশ্ন উঠেছে, ভারত এই শিষ্টাচার কতটা মেনে চলছে। বিশ্লেষকরা বলছেন, কর্তৃত্ববাদী আচরণ কেবল প্রতিবেশীর সাথে সম্পর্কে তিক্ততা বাড়ায়। দুদেশের সম্পর্ক হতে হবে স্বার্থ সংশ্লিষ্ট এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। গুজব, অপপ্রচার বা অস্থিতিশীল পরিস্থিতি শুধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে দূরত্ব বৃদ্ধি করবে, এমনটা সতর্ক করেছেন তারা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে 1961 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলনের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। কূটনৈতিক সম্পর্ক ও আচরণ বিষয়ক এই চুক্তি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস নামেও পরিচিত। চুক্তিটিতে মোট 53টি ধারা রয়েছে। স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ যেগুলো সব সময় মেনে চলার চেষ্টা করে। কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে চুক্তির বরখেলাপ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে চুক্তির 22 নম্বর ধারায় বলা আছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা বিধান করতে হবে স্বাগতিক দেশকেই। সেখানে কোনো প্রকার হামলা, ক্ষতি, শান্তি নষ্ট বা মর্যাদাহানি যেন না হয়, সে বিষয়ে স্বাগতিক দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সম্প্রতি ভারতের আগরতলার সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর প্রশ্ন উঠেছে, ভিয়েনা কনভেনশন চুক্তি রক্ষায় কতটুকু আন্তরিক ভারত। This cannot be an isolated incident.
কারণ এর ইমিডিয়েট আগে ডেপুটি হাই কমিশনারের অফিস ইন ক্যালকাটা সেখানে হয়েছে। এইটা হওয়ার পরপরই তাদের উচিত ছিল যে আমাদের আগরতলা, দিল্লি, অন্যান্য জায়গাতে আরও সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে এটাকে বাড়ানো, কিন্তু এটা হয়নি। ভিডিও ফুটেজ যেটা আমরা দেখলাম, যে সিকিউরিটি এলিমেন্টস যারা ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা ভাব দিয়েছে যে দে অ্যালাউড দেম টু ডু দিস। আগরতলায় যে বাংলাদেশের এমবাসির উপরে, কনসুলেটের উপরে আক্রমণ হলো, ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের উপর আক্রমণ আমি ধরে নিতে হবে। দিস ইজ ইন্টারন্যাশনাল নর্মস। বিশ্লেষকরা মনে করছেন প্রতিবেশী দেশের এমন অনাহুত আচরণে সংকট বাড়ছে দুই দেশের মধ্যে। একই সাথে মনে করিয়ে দিলেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রত্যেকেরই আছে সমান দায়িত্ব। একটা দেশের সাথে প্রতিবেশী দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক শুধুমাত্র সরকারের সাথে সরকারের হওয়া উচিত না, অথবা একটা পলিটিক্যাল দলের সাথে আরেকটা পলিটিক্যাল দলের হওয়া উচিত না। এইটা হওয়া উচিত মেনলি পিপল টু পিপল। দুইটা নেইবারের সাথে যে সম্পর্ক যেটা হবে, এইটা সম্পর্ক হওয়া উচিত মিউচুয়াল সাপোর্ট, মিউচুয়াল রেসপেক্ট, এবং যার যার দেশের ন্যাশনাল ইন্টারেস্টটাকে আপহেল্ড করা। তার সাথে হলো কালচারাল। ঢাকায় বাড়িধারায় গতকাল যে ইন্ডিয়ান এমবাসির উপরে একটা প্রতিবাদ হলো, ওখানে কিন্তু আমরা সরকার এবং রাষ্ট্র, সেনাবাহিনী এবং এপিসি দিয়ে প্রোটেক্ট করেছি। এই যে দুইটা জায়গার মধ্যে ডিফারেন্স, ভারতের প্রতিবেশীর কি দায়িত্ব আর বাংলাদেশের কি দায়িত্ব পালন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কিংবা অপতথ্য না ছড়িয়ে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে নজর দিতে মতামত বিশ্লেষকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। Amazing chef, paprika আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে টিটোস। পার্টি হবে জোস যদি থাকে টিটোস। সাম্প্রদায়িক সম্প্রীতিতে থামেনি ব্যক্তি স্বার্থের আঘাত। ধর্মের অপব্যাখ্যা, গুজব রটিয়ে তৈরি করা হয় বিশৃঙ্খলা। সব ধর্মের মানুষই মনে করেন প্রকৃত ধর্মীয় শিক্ষা সৌহার্দ্যে ভাঙতে পারে এসব জটিলতা। রাষ্ট্রেরও রয়েছে দায়িত্ব। এটাই চিরায়ত বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, নানা ধর্মের বর্ণের মানুষের এক বাংলাদেশ। দেশভাগ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নানা ইতিহাস, ঘটনা প্রবাহ। লাল সবুজের এই দেশে ভিন্ন ভিন্ন জাতিসত্তার বসবাস, উৎসব আনন্দ যেখানে এক। তবে ব্যক্তি স্বার্থের আঘাত থামেনি এখনো। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, পূর্বেও ঘটেছে, এর আগে অনেক আগেও ঘটেছে, ছোটবেলাও দেখেছি, আমাদের বাপদাদাদের মুখেও শুনেছি। এই অপ্রীতিকর ঘটনাগুলো সবসময় ঘটে থাকে, যেগুলো আমাদের কারোরই কাম্য নয়। যে সম্প্রদায় পরস্পরের মধ্যে মারামারি, হানাহানি এবং একে অপরকে দোষারোপ করা, গালিগালাজ করা, এই সকল কাজে যারা জড়িত হবে তারা আল্লাহর রহমত থেকে এবং সেই জাতি আল্লাহর রহমত থেকে দূরে। আপনি সুখী না হলে আমি সুখী হয়ে কোনো লাভ হবে না, আর আমাকে সুখী না করে আপনি সুখী হতে পেরেছেন এমন কোনো নজির নেই। সব ধর্মের শিক্ষা শান্তি সহাবস্থান, তবে অনেক সময় ধর্মের অপব্যাখ্যায় বাড়ে জটিলতা, ছড়ানো হয় গুজব, দেখা দেয় বিশৃঙ্খলা। সেখানে প্রকৃত ধর্মীয় চর্চা, মানবতা, সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিতে হবে মনে করেন সব ধর্মের মানুষ। পারস্পরিক ধর্মের প্রতি শ্রদ্ধা, একে অন্যকে সম্মান করা, সেই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ। আর একই সঙ্গে আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলি আছে, এই উৎসবে একে অন্যের পাশে থাকা, উৎসবগুলি একত্রে আনন্দের সঙ্গে পালন করা এবং বাঙালি জাতির যে চেতনা সেটাকে ধরে রাখা। শত্রুতার দ্বারাই শত্রুতাকে জয় করা যায় না, মিত্রতার দ্বারাই শত্রুতাকে জয় করতে হয়। আন্তরিকতার মতো আন্তরিকতা যদি থাকে, আপনাকে আমি বিপদে ঠেলে দিতে পারি না, আপনিও আমাকে বিপদে ঠেলে দিতে পারেন না। গুজব বন্ধে রাষ্ট্রের রয়েছে দায়িত্ব। পাশে দাঁড়াতে হবে আক্রান্তদের, বাড়িয়ে দিতে হবে সহযোগিতার হাত। সরকারকে দু চোখকে খোলা রাখতে হবে, এক চোখ বন্ধ করে একজনকে বেশি ভালোবেসে দেখানোটা ঠিক হবে না। আর সব থেকে বড় যে জিনিসটি করতে হবে, যে সরকারকে সতর্ক থাকতে হবে এবং দৃঢ় থাকতে হবে। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থ, জাতির স্বার্থ, অন্য স্বার্থকে আমরা যদি অগ্রাধিকার দিই, তাহলে অনেকটা আমাদের এই শৃঙ্খলার মধ্যে চলে আসবে। বিশ্বের মধ্যে আমরা খুব ছোট একটা দেশ এবং এখানে অনেক ধর্মের মানুষ আমরা রয়েছি
এবং ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুশীলন অনেক দেশের চেয়ে এখন অনেক শক্তিশালী মনে করি আমি। তাহলে এই পজিটিভ দিকগুলিকে আমাদের আরও সুন্দর করে ব্যবহার করতে হবে। আর এসব জটিলতা কাটাতে পারলেই লাল সবুজের বাংলা হবে আরও সুন্দর, বাড়বে সম্প্রীতির বন্ধন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দুর্ভোগের অপর নাম মেরাদিয়া ডেমরা সড়ক। চলতি পথে হাজারো গর্ত, ভয়াবহ ধুলো কিংবা দুর্ঘটনা সবকিছুই এই সড়কের দৈনন্দিন চিত্র। দুর্ভোগ থেকে বাঁচতে কেউ এলাকা ছাড়ছেন, কেউ বা গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। যারা থেকে গেছেন তারা হয়ে পড়ছেন অসুস্থ। রাকিবুল ইসলামের ক্যামেরায় এমন সড়কের আরো খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ভর দুপুরেও ধুলোর কারণে সূর্যের দেখা পাওয়া ভার। পরিস্থিতি এমনই যে শুধুমাত্র ধুলোর জন্যই সড়কে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। ধীর গতিতে চালাতে হয় যানবাহন। শিশু থেকে বয়স্ক প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন না কেউই। দেখছেন মেরাদিয়া ডেমরা সড়কের পরিস্থিতি। মেরাদিয়া বাজার পার হয়ে কিছু দূর এগুলেই চোখে পড়বে এমন বেহাল সড়ক। এই সড়ককে এখন আর পিচ ঢালা পথ বলা যায় না। পিচ উঠে সড়কের অনেকটা জুড়েই কেবল ইটের সোলিং। গাড়ি চলাচলই তো বন্ধ হয়ে গেছে, আর যে একবার ঢুকে একটা ঢুকে না। এমন ধুলা, মানে আশেপাশে বাসা বাড়ি থাকার কোনো পরিবেশ নাই। আধা কাজ করে থুয়ে গেছে, কারণ এখানে যে বালুগুলো ফেলে সেটা তো মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। যানজট লাগলে তো কোনো কথাই নাই, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। এই যে মেরাদিয়া বাজারে যখন বাজার বসে পুরা রিপিট। উত্তরা থেকে চিটাগাংগামী ভারী যানবাহনগুলোকে প্রতিনিয়তই ব্যবহার করতে হয় এই সড়ক। পাশাপাশি রয়েছে ছোট যানবাহন। বেহাল সড়কের কারণে দুর্ঘটনা আর যানজট এই সড়কের প্রতিদিনের চিত্র। মানে একদম বেসামাল, মানে একেবারে বেসামাল। মনে করেন দুর্ঘটনার শিকার হচ্ছে। এই যেমন আজকের হুন্ডা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা ধরেন 9 মাস বাঁচার কথা, এই জায়গায় ধরেন 3 মাসের ভিতরে মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা তো বেহাল আর কি, এটা তো কল্পনার বাইরে। আর আল্লাহকে শাস্ত্র নিচ্ছে, আল্লাহ তুমি দয়া করে ধর ইউজ করছি আমি এই রাস্তাটা পার হইতে পারি, এমন অবস্থা। রাস্তার উন্নয়ন কাজের জন্য সড়কের কিছু অংশে বালু ফেলেছে সড়ক ও জনপদ বিভাগ। এমন অপরিকল্পিত পদক্ষেপে পুরো এলাকা পরিণত হয়েছে ধুলোর রাজ্যে। দুর্ভোগ মাথায় নিয়েই প্রতিদিন বনশ্রী থেকে মেরাদিয়াগামী এই সড়কে যাতায়াত করছেন লক্ষাধিক মানুষ। শুধুমাত্র ধুলোবালি কিংবা রাস্তা ভাঙাচোরা নয়, এই সড়কে প্রতিদিনই ঘটছে নানান ধরনের দুর্ঘটনা, যার ফলে এলাকাবাসীর কাছে তাদের প্রতিদিনের ব্যবহারের এই সড়কটি এখন এক মূর্তিমান আতঙ্কের নাম। মেরাদিয়া বাজার থেকে ডেমরা পর্যন্ত এই সড়কটি দেখভালের দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। দায়িত্বপ্রাপ্তরা জানান, দুর্ভোগ বিবেচনায় প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন তারা। আগামী 1 মাসের মাঝেই সড়কের পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয় সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সাভারে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার সেনানিবাসে আয়োজিত এই অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মেলন শেষে আশুলিয়ার বাইপালে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সেনাপ্রধানের সময় তিনি বিএনসিসি সদস্যদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যদের কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসি সদস্যদের অবদান তুলে ধরেন। 5 আগস্টের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িত হয়েছিলে। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। সনাতনী ঐক্য মঞ্চের বাধায় বাংলাদেশ ও ভারতের মধ্যে 4টি শুল্ক স্টেশন নিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিলেট ও মৌলভীবাজারে জেলা প্রশাসক জানিয়েছেন, বাংলাদেশ অংশে স্টেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে, কিন্তু ইস্কনপন্থীদের পণ্য আনা নেওয়া করা যাচ্ছে না। বিক্ষোভের জেরে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশনের মাঝেই আমদানি রপ্তানি কার্যত বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে দেশের প্রধান স্থলবন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম। বাণিজ্যের জন্য বাংলাদেশে ঘোষিত 22টি স্থলবন্দর আছে, যার 16টি কার্যকর। এর বাইরে প্রায় অর্ধশত শুল্ক স্টেশন রয়েছে, যেগুলোর মাধ্যমেও 2 দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলে।
অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সাংবাদিকদের অনুসন্ধান করার প্রতিবেদনগুলো নীতি নির্ধারণী পর্যায়ে ফলপ্রসূ ভূমিকা রাখছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবার অনুসন্ধানী সাংবাদিকতায় অন্যান্যদের মধ্যে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলামিন হক অহন। অনুষ্ঠানে ডক্টর ইফতেখার বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিআইবি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়, অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বেড়েছে আগের তুলনায়, আগ্রহ বেড়েছে এবং তার গ্রহণযোগ্যতা বেড়েছে, যার মাধ্যমে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। আমরা জার্নালিজমটারে কঠিন করতে চাই না, বাট জার্নালিজম যাতে ইথিক্যালি গ্রাউন্ডেড থাকে সেটা আমরা করতে চাই। আলাদা স্পেশাল ইনভেস্টিগেটিভ ইউনিট আমাদের সংবাদ মাধ্যমগুলো করবে কিনা, যদি করে তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চয়ই আরো সমৃদ্ধ হবে। টিকিট কালোবাজারিদের হাতে জিম্মি ব্রাহ্মণবাড়িয়া ট্রেন যাত্রীরা। সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাউন্টারের পাশাপাশি নানা কৌশলে হাতিয়ে নেয় অনলাইন টিকিট। এমনকি 10 দিন পরের টিকিটও মুহূর্তেই অনলাইন থেকে গায়েব করে দেয় চক্রটি। এরপর প্রকাশ্যে স্টেশনেই চলে এসব টিকিট কয়েক গুণ দামে বেচাকেনা। বাধ্য হয়ে কালোবাজারিদের থেকে টিকিট কিনছেন যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রতিদিনের চিত্র এটি। প্রকাশ্যে ট্রেনের টিকিট বিক্রি করছে কালোবাজারিরা। পূর্বাঞ্চল রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করে অন্তত 14 জোড়া ট্রেন। কিন্তু কালোবাজারিদের দৌড়াতে কাউন্টার বা অনলাইনে বেশিরভাগ সময় টিকিট পান না যাত্রীরা। এতে বাধ্য হয়ে দ্বিগুণ বা তিনগুণ দামে কিনতে হয় ট্রেনের টিকিট। অনলাইনে যে টিকিটগুলো আছে তারা অনলাইন থেকে কেটে সেগুলা আপনার এখানে সেল করে। টিকিট কাউন্টার থেকে স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা এখানে দায়িত্বশীল আছে, ওদের যে একটা রেসপন্সিবিলিটি আছে এটা ঠিকভাবে পালন করছে না। টিকিট তো পাওয়া যাচ্ছে না, আগেই টিকিট নিয়ে নিতেছে ব্ল্যাকাররা, যাত্রীরা হয়রানি হয়ে যাচ্ছে। এই স্টেশনের আসনযুক্ত টিকিট বরাদ্দ প্রায় 900, কিন্তু প্রকৃত যাত্রী কয়েক গুণ বেশি। এই সুযোগকে কাজে লাগাচ্ছে কালোবাজারি চক্রটি। কাউন্টারের পাশাপাশি নানা কৌশলে অনলাইন থেকেও হাতিয়ে নেওয়া হচ্ছে টিকিট। এরপর স্টেশনেই প্রকাশ্যে চলে সেসব টিকিটের বেচাকেনা। আমি নিজে গেছি টিকিটের লাগে গেছি, পরে ওইদিকে যান, ওইদিকে গেছি, পরে আমার কটা লাগবো, আমি 2 টাকা 500 টাকা লাগবো। ব্ল্যাকার যারা আছে তারা ওপেনে ঘোরাঘুরি করে, এরকম কি এটা প্রশাসনও জানে। নাকের ডগায় ঘটছে সব, তারপরও কেন নির্বিকার পুলিশ? এটা তো মূলত রেলের কালোবাজারি, তো পুলিশের পক্ষ থেকে যদি কিছু করার সুযোগ থাকে করবো। টিকিট কেনা বেচা তো তাদের আইডি ছাড়া তো কেউ কিনতেও পারে না, বিক্রি করতে পারে না। আমাদের তো আর ওরকম সুযোগ না ওদের আইডিতে ঢোকার। অভিযোগ উঠেছে কালোবাজারিদের সাথে ভারপ্রাপ্ত স্টেশন মাস্টারের যোগসাজশের। আমাদের সাথে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের সাথে কোনো যোগসাজ নাই, কারণ টিকিট সব 100% অনলাইন টিকিট। এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা তো আমার চোখের সামনে না, হয়তো গোপনে করতে পারে, সেটা আমার জানা নাই। টিকিট কালোবাজারি রুখতে অভিযান চলছে বললেন জেলা প্রশাসক। কে কিনলো না কিনলো আসলে তো বোঝার উপায় নেই, অনলাইনে কিনে নিচ্ছে তারপরে গোপনে বিক্রি করছে। তবে এইসব বিষয়ে নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। দ্রুত টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর উত্তরায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের ঘটনায় নাইম ওরফে বাবুকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, বুধবার নাইমকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চর দুরুলাভা থেকে আটক করা হয়। ডিএমপি জানায়, গত 21 নভেম্বর আশুলিয়ার পুরাতন থানা রোডের তারা মার্কেট এলাকায় সাথী রানী ও তার সন্তান মিজু রানীর ওপর এসিড নিক্ষেপ করেন নাইম। ছিনিয়ে নেয় সাথী রানীর গলায় থাকা 8 আনা ওজনের একটি স্বর্ণের চেইন। পুলিশ জানায়, এসিডে সাথী রানীর মুখ ঝলসে গেছে, নষ্ট হয়ে গেছে একটি চোখ, আরেকটি চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তার সন্তান মিজু রানীও এসিডে দগ্ধ হয়। তদন্ত এখনো প্রক্রিয়া চলমান রয়েছে এবং এক্ষেত্রে যিনি
মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যেভাবে অপরাধ করুক না কেন সে যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ। মানি লন্ডারিংয়ের মামলা থেকে বেকসুর খালাস পেলেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। মামলার বিষয়ে মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, 2019 সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা, 12 কোটি টাকা অর্থদণ্ড এবং 6,58,762 টাকা বাজেয়াপ্ত করা হয়। ইতোমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন। তবে স্বাধীন বিচারিক রায়ে ওই মামলায় তিনি আজ বেকসুর খালাস পেলেন। উচ্চ আদালত এই রায় দিয়েছেন। ভারত বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সে দেশের রাজনীতিক, নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা, এমন মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দুপুরে প্রেস ক্লাবে বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় এসব কথা বলেন। তিনি বলেন, ঐক্য করতে গিয়ে নতুন করে বাকশাল করে ফেললে কাজ হবে না। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কেন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্রের 3টি ক্যাটাগরির শক্তি, একটি হচ্ছে রাজনীতিক, একটি হচ্ছে পলিসি প্ল্যানার, সরকারি আমলা এবং অন্যান্য, এবং তৃতীয় হচ্ছে তাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিস্ট। এই 3টি শক্তি কেন তারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে না। গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার এলাকায় মধুমতি নদীতে শুরু হয়েছে ভাঙন। প্রতি বছরই দুর্যোগের সাথে পরিবর্তিত হয় এলাকার মানুষের ভাগ্য। এরই মধ্যে নদীর অতল গহ্বরে চলে গেছে অসংখ্য মানুষের স্বপ্ন। কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ পেলে নদীর পার রক্ষার ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার এলাকা পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে গেল কয়েকদিন ধরেই শুরু হয়েছে ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে বসতঘর, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। আমাদের এইখানে শত শত বিঘা, শত শত একর জমি নদীর ভাঙনে বিলীন হয়ে পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়নে জাগতেছে। আমাদের নদীতে জমি ঘর সব চলে যাচ্ছে, আমরাও অনেক অসুবিধাতে আছি। আমার বাথরুম নাই, আমার রান্নাঘর নাই, কিন্তু আমি এই পরের কলেতে পানি এনে একটা যে কল পড়তো সেটা সাহস করে আমি পুঁততে পারিনি, যদি ভেঙে চলে যায়। প্রতি বছরই বর্ষা মৌসুম শেষে মধুমতির এমন রূপ দেখে এই এলাকার বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের পাশাপাশি সরকারি জমিতে পুনর্বাসনের দাবি অসহায় পরিবারগুলোর। নদী ভাঙ্গনটা এতটাই প্রকোপ হচ্ছে যে ভবিষ্যতে আর কিছুদিন 2-3 ভাঙ্গন দিলে হয়তো যে আমাদের বাসাঘর, রাস্তাঘাট সবকিছুই ভেঙে নিয়ে যাবে। এই নদী ভাঙ্গন সব ঘর বাড়ি চলে গেছে, পাকা ঘর চলে গেছে, গাছ গাছ সব চলে গেছে। সামান্য একটু জায়গা আছে, সেই জায়গাটুকু এখন ভাঙ্গন দিবা আর কোনো থাকা জায়গা নাই। এই যে আমার বাড়িটা আমি বেঞ্চারাই খাই, আমার বাড়িটা এই যে আমার এখানে একটু জায়গা আছে, সাইজ করে দিয়ে গেলে আমি আরো 10 বছর থাকতে পারি এখানে। আমার তো অর্থ সম্পদ এদিক ওদিক কিছু নেই। পর্যাপ্ত বরাদ্দ পেলে নদীর পার রক্ষার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবগত হওয়ার সাথে সাথে ইতিমধ্যে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছি এবং সেখানে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা সার্ভে করে নকশা প্রণয়ন চলতেছে। আমরা নকশাটা পাওয়ার সাথে সাথেই হয়তো এখানে আমরা বরাদ্দ চাবো, বরাদ্দ পাওয়া গেলে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করব। জিও ব্যাগ বা সিসি ব্লকের অস্থায়ী বাঁধ নয়, ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় বিপাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটির রাজনৈতিক অর্থনৈতিক অচলাবস্থার জন্য তাকে দায়ী করছে ডান বাম সব পক্ষ। এমনকি চলমান পরিস্থিতিকে ম্যাক্রনের রাজনৈতিক পরাজয় আখ্যা দিয়েছেন বিরোধীরা। জোরালো হয়েছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি। ব্যয় সংকোচন নীতির পথে হাঁটছে ইইউর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। মূলত ঘাটতি বাজেট প্রণয়নকে ঘিরেই তৈরি হয়েছে ফ্রান্সের সাম্প্রতিক এই রাজনৈতিক অচলাবস্থা।
গত 60 বছরেও ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হারেনি কোনো সরকার। ফরাসি প্রধানমন্ত্রীর এই হারে আরও স্পষ্ট হলো চাপ বাড়ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপর। দাবি উঠছে পদত্যাগের। আজ অনাস্থা ভোটে সরকার পতনের মধ্য দিয়ে ইমানুয়েল ম্যাক্রনের সমগ্র রাজনীতি পরাজিত হলো। প্রেসিডেন্ট যে পরিস্থিতি দেশে তৈরি করেছেন তার একটাই সমাধান, পদত্যাগ। ইমানুয়েল ম্যাক্রনের এখনই সরে যাওয়া উচিত। গত জুনে আগাম নির্বাচন আয়োজনের পর থেকেই ফ্রান্সের রাজনীতিতে চলছে অস্থিরতা। পার্লামেন্টে ডান বাম মধ্য তিনপন্থীর বিবাদে চরম জটিল রূপ নিয়েছে রাজনীতি। এমন পরিস্থিতি গত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যারি লে পেনের জন্য বড় সুযোগ হতে পারে। ম্যাক্রনের পদত্যাগের দাবিতে সোচ্চার তিনিও। আমি প্রেসিডেন্ট ম্যাক্রনকে পদত্যাগের চাপ কিংবা অনুরোধ করছি না, তবে বলতে চাই আমরা যদি ভোটার, রাজনৈতিক দল ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল না হই তবে এমন একটি মুহূর্ত আসবে যখন তার উপর চাপ বাড়বেই। একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো মূল্যে টিকে থাকতে চান নাকি 2027-এর আগে আরেকটি নির্বাচন দিতে চান। বর্তমান ম্যাক্রন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার কথা 2027 সালে। তবে সাম্প্রতিক জরিপ বলছে ম্যাক্রনের পদত্যাগ চায় 62% ফরাসি নাগরিক। বিশ্লেষকরা বলছেন ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র ইউরোজোনে। এমনকি ইউরোর মান কমার আশঙ্কাও করছেন অনেকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। একের পর এক যুদ্ধে বিশ্বজুড়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধের মধ্যে রেকর্ড সামরিক ব্যয়ের অনুমোদন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছর দেশটি মোট বাজেটের 1/3 ব্যয় করবে অস্ত্র গোলাবারুদের পেছনে। লাফিয়ে লাফিয়ে প্রতিরক্ষায় খরচ বাড়াচ্ছে ইউরোপের অন্য দেশগুলো। ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছেন জোটের মহাসচিবও। সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিপুল অস্ত্র গোলাবারুদ খরচ করলেও পারমাণবিক শক্তিধর দেশটির সক্ষমতা কমেনি এতটুকু। এবার প্রতিরক্ষা খাতে ব্যয় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে মস্কো। আগামী 3 বছরের বাজেট অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে 2025 সালে প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে $126 বিলিয়ন, যা পুরো বাজেটের 32.5%। গত বছরের তুলনায় বেড়েছে প্রায় $28 বিলিয়ন, অর্থাৎ 25%। পুতিন যখন অস্ত্র গোলাবারুদের পেছনে খরচ বাড়িয়ে চলেছেন, রাশিয়ার ভয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করতে চাইছে ইউরোপের অন্য দেশগুলো। ইউরোপিয়ান ডিফেন্স এজেন্সির প্রতিবেদন বলছে 2023 সালে প্রতিরক্ষা খাতে $279 বিলিয়ন খরচ করেছে ইউর সদস্য দেশগুলো, যা আগের বছরের চেয়ে 10% বেশি। বলা হচ্ছে চলতি বছর এই ব্যয় বেড়ে দাঁড়াবে $326 বিলিয়ন। সামরিক ব্যয় বৃদ্ধির তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিবের দাবি, সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে জিডিপির 2% খরচের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা যথেষ্ট নয়। আগেও বহুবার বলেছি, আমার বিশ্বাস প্রতিরক্ষা খাতে জিডিপির 2% খরচ করা যথেষ্ট নয়। আমার ধারণা নেটোর অনেক সদস্যই এখন বিষয়টি অনুধাবন করতে পারছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের যা আছে তা আপাতত হয়তো আত্মরক্ষার জন্য যথেষ্ট, তবে ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যয় বাড়াতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত ইউক্রেন যুদ্ধ। এর জেরে সামরিক ব্যয় বৃদ্ধির দিকে নজর দিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, পরাশক্তিদের অস্ত্র গোলাবারুদ তৈরির এই প্রতিযোগিতা তৈরি করছে বড় ধরনের সংঘাতের ঝুঁকি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের মতো দুপুরের বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ।